আলোচ্য বিষয় হচ্ছে স্ত্রী। খুবই পরস্ত্রী কাতর বিষয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কোনো উপায় নেই। যেহেতু নির্ধারিত বিষয়, সেহেতু আলাপ করতেই হবে। তো সে বিষয়ে আলাপের পূর্বে প্রথমেই যথারীতি গল্প, এবং সেই গল্পটি সৈয়দ মুজতবা আলী অনুবাদ করেছেন না লিখেছেন সে বিষয়টি তিনি ক্লিয়ার করেন। যদিও তিনি বলেছেন যে এই বিষয়ে ইংরেজি সাহিত্যে অনেক গল্প রয়েছে এবং অনেকেই অনেকভাবে অনুবাদ করেছেন। তো গল্পটি এরকম: একজন লোক তার স্ত্রীকে প্রচন্ড রকম ভয় পেতেন। স্ত্রীর যন্ত্রণায় তিনি ছিলেন এত অতিষ্ঠ যে তিনি তার বাড়ি ছাড়ার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি ছাড়তে পারছিলেন না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্ত্রীকেই তিনি বিদায় করে দিবেন, শুধু বাড়ি থেকে না, একেবারে পৃথিবী থেকে। সেই অনুযায়ী তিনি একটা প্ল্যান করেছিলেন। তিনি জঙ্গলে গিয়ে একটা গর্ত খুঁড়েছিলেন, গভীর গর্ত, যে গর্তে তিনি তার স্ত্রীকে ফেলে আসবেন এবং সেখানে ফেলে দেওয়ার পর সেখানে তিনি লতা পাতা মাটি এগুলো দিয়ে মাটি চাপা দিয়ে আসবেন, যাতে তার স্ত্রী আর কখনো জীবিত ফিরে না আসতে পারেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে একদিন রাতে খুব সুন্দর একটা পরিবেশ ছিল এবং তার স্ত্রী যথারীতি তার কান জ্বালাপালা করছিলেন এবং তার সাথে খুব খারাপ আচরণ করছিলেন। তিনি খুব নীরবে নিভৃতে সেগুলো মেনে নিচ্ছিলেন এবং উল্টো তিনি খুব ভালো ব্যবহার করছিলেন। তার স্ত্রী তার প্রতি খুব সন্দেহ প্রকাশ করলেন যে কি হলো, তুমি যে কি আজকে কোনো প্রতিবাদ করছো না, বরঞ্চ আমার খুব প্রশংসা করছো, বিষয়টা কি? তিনি একেবারে খুব গভীর প্রেম দেখালেন এবং স্ত্রীকে বললেন, চলো আমরা বেড়াতে যাই। স্ত্রী তো অবাক, যে লোক তার কথাই শুনতে চায় না সে তাকে নিয়ে বেড়াতে যেতে চায়, তাও একটা গভীর জঙ্গলে। একেবারে রোমান্টিক ব্যাপার। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে তারপর সেই লোক তার স্ত্রীকে নিয়ে গভীর জঙ্গলে গেলেন, যেখানে তিনি গর্ত খুঁড়ে এসেছেন। তার স্ত্রীকে সেখানে তিনি সমাহিত করবেন, এবং সেটা ছলে বলে কৌশলে। তার প্ল্যান মতোই তিনি কাজ করলেন। সেই গর্তের পাশে গিয়ে স্ত্রীকে তিনি ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলেন। তারপর কাঠ, জঙ্গল, মাটি সবকিছু জোগাড় করে তাকে চাপা দিয়ে আসলেন এবং বলে আসলেন, থাকো, আর তুমি কখনো সেখান থেকে ফিরে আসতে পারবে না। এবং সে মোতাবেক তিনি তাকে সমাধি দিয়ে বাড়ি ফিরলেন এবং ঘরের মধ্যে তিনি একা খুব ফুর্তিতে তিনি থাকলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করলেন এবং খুব আরামে ঘুম দিলেন। কিন্তু ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডাকছে, হুবহু তার স্ত্রীর মতো। এবং ডাকতে ডাকতে সে একসময় ঘরে এসে পড়েছে। তার মন আবার উচ্চাটন হয়ে উঠল। তিনি বললেন, বিপদটা গেল, আপদটা সরলো, কিন্তু তারপরেও আমি শান্তি পাচ্ছি না কেন, দেখে আসি কি হলো। স্ত্রীর সেই যেখানে তিনি তাকে সমাধি দিয়েছিলেন সেই জায়গার দিকে আবার তিনি রওনা দিলেন এবং গেলেন। গিয়ে দেখলেন যে একদিন অতিবাহিত হয়ে গিয়েছে, সেখানে শুনসান নীরবতা এবং যথারীতি সেটা গর্তটা ভরাটি রয়েছে, কিন্তু কে যেন ভিতর থেকে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। তিনি একটু ফাঁক করলেন, কোনো প্রকারে ফাঁক করে দেখলেন যে একটা সাপ, একটা গোক্র সাপ, কালো। সেই সাপ জুড়ে জুড়ে চিৎকার করছে, আমাকে বাঁচাও, কেউ আমাকে উদ্ধার করো, আমি প্রচুর ধন রত্ন তোমাকে উপহার দিব, আমার গোপন অনেক ধন রত্ন রয়েছে। তো ওই লোক জানতেন যে সাপেদের অনেক কাহিনী, অনেক গোপন সম্পদের অধিকারী হয় সাপেরা। তাই তিনি সাপকে উদ্ধারের জন্য তিনি বদ্ধপরিকর হলেন। তিনি ভাবলেন স্ত্রী তো অবশ্যই মারা গিয়েছে, মাটি চাপাতে তো অবশ্যই মারা গেছে, আর যদি সেখানে সে মাটি চাপায় না মারা যায় তাহলে অবশ্যই সাপের ছোবলে মারা গিয়েছে, কারণ সাপের সাথে কোনো মহিলার একেবারে এভাবে সহবাস করা তো সম্ভবই নয়। তিনি নিশ্চিন্তেই আবার সেই
কবরটি খুঁড়লেন এবং সাপকে উদ্ধার করতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন যে তার স্ত্রী সাপটিকে হাত দিয়ে ধরে রেখেছেন এবং তার স্ত্রীর হাত থেকে বাঁচার জন্যই সাপ চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও। একেবারে অবাক হয়ে গেলেন তিনি, কিং কর্তব্য বিমূঢ়। তারপর কি করবেন? যথারীতি স্ত্রীকে তো অবশ্যই ঘরে আনতে হবে। স্ত্রীকে ঘরে নিয়ে আসলেন এবং সাপকে বললেন, তোমাকে তো আমি বাঁচালাম, তুমি আমাকে এখন ধন সম্পদ দাও। সাপ বলল, ঠিকই আছে, তুমি যে এই স্ত্রীর সাথে ঘর করছো এবং তারপরেও আমাকে এই স্ত্রীর, এই মহিলার হাত থেকে বাঁচিয়েছো, তোমাকে অবশ্যই আমি ধন রত্নাদি উপহার দিব এবং প্রচুর পরিমাণে দিব। তো আমার হাতে তো এই মুহূর্তে নেই, তোমাকে আমি অবশ্যই জানাবো কখন কিভাবে যেতে হবে এবং আগাম তোমাকে বলে রাখি, আমি এই রাজ্যের রাজার মেয়ের গলায় বসবো এবং তুমি হবে একমাত্র ওঝা। তুমি যাওয়ার পর আমি সেখান থেকে চলে যাব এবং রাজা প্রচুর ধন রত্ন ঘোষণা করবেন তার মেয়েকে বাঁচাবার জন্য উপহার হিসেবে, তা পেয়ে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। ঠিক একইভাবে সেই লোক তার বাড়িতে চলে আসলেন এবং তার স্ত্রীর অত্যাচার সহ্য করতে লাগলেন ধন সম্পদের লোভে। একদিন ঠিকই খবর আসলো যে রাজার কুমারীর গলায় একটা বিশাল সাপ, সেই সাপ বারবার ছোবল দেওয়ার চেষ্টা করছে। রাজা প্রচুর বৈদ্য ডেকেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত সেই লোক গিয়ে হাজির হলেন রাজদরবারে এবং রাজাকে বললেন যে আমি সেই সাপকে সরাতে পারবো। রাজা সেটা মানতেই চান না। একটা সাধারণ লোক কিভাবে সেই একজন সাপকে সরাবে, তাও একটা বিষাক্ত সাপ, এত বিশাল সাপ। যা হোক, শেষ পর্যায়ে তিনি রাজাকে রাজি করালেন এবং তিনি যখন এই রুমে প্রবেশ করলেন তখন কুমারীর গলা থেকে সাপ চলে গেল। সবাই অবাক হয়ে গেল, রাজ্যময় ছড়িয়ে পড়লো সেই সাধারণ মানুষের বিখ্যাত অজা হয়ে ওঠার গল্প এবং প্রচুর ধন সম্পদ পেয়ে তিনি কবিরাজের খ্যাতি পেলেন। রাজা তাকে সুন্দর জায়গা উপহার দিলেন, সেই জায়গায় তিনি বিশাল ইমারত বানালেন এবং তার সেই স্ত্রীকে নিয়ে তিনি সুখী শান্তিতে বাস করতে লাগলেন। ঠিক একইভাবে আরেকদিন সেই সাপের একটা শর্ত ছিল। সাপ তখন বলেছিল যে আমি ওই রাজার মেয়ের গলা থেকে চলে যাব এবং তুমি প্রচুর সম্পদ পাবে, কিন্তু দ্বিতীয়বার তুমি কখনো সাপ তাড়াতে আসবে না। যদি আসো তাহলে তোমাকে আমি ছোবল দিব এবং তুমি মারা যাবে। সেই লোভ তুমি কখনো আর করতে পারবে না। সেই কথায় ওই ব্যক্তি কিন্তু রাজি হয়েছিলেন, কিন্তু তিনি খুব সানন্দে সেখানে বাস করছিলেন, প্রচুর অর্থবিত্ততা হয়ে গেছে। তারপরও একদিন খবর এলো যে রাজার মেয়ের গলায় আবার একটা সাপ এসেছে এবং তখন রাজা আর স্বাভাবিকভাবে অন্য কাউকে খবর না দিয়ে তার বিখ্যাত কবিরাজকে খবর দিলেন। কবিরাজ গিয়ে দেখলেন সেই সাপ এবং সেই সাপের দেয়া বচনও তিনি মনে রেখেছেন যে সাপ বলেছে দ্বিতীয়বার আর তাকে ক্ষমা করবে না, ছোবল দিবে। কিন্তু মানুষ একবার খ্যাতির শীর্ষে উঠে গেলে সে আর নামতে পারে না, তাকে হয় মরতে হয় না হয় জিততে হয়। তখন সেই লোক সাহস করে আবার সেই সাপের কাছে গেলেন, গিয়ে তখন সাপকে বিদায় দিলেন এবং যথারীতি প্রচুর ধন সম্পদ নিয়ে তিনি আবার ফিরলেন। সেই সাপ তখন আবার কবিরাজের সাথে দেখা করলো, দেখা করে বলল, মূর্খ মানুষ, তোমাকে আমি এবারের মতো বাঁচিয়ে দিলাম যে তুমি দ্বিতীয়বার ভুল করেছো, কিন্তু তৃতীয়বার তুমি আর কখনো মাপ পাবে না, অতএব সাবধান থেকো। কিন্তু তৃতীয়বারও এইভাবে ঘটনা ঘটলো। রাজার মেয়ের গলায় সেই সাপ, আবার সেই কবিরাজ, কিন্তু কবিরাজের তো খ্যাতির বিড়ম্বনা হয়ে গেছে, তার ফেরার রাস্তা নেই। যদিও তার সম্পদের প্রয়োজন নেই, কিন্তু তার ফেরার রাস্তা নেই, বাধ্য হয়ে তাকে যেতে হলো। সে তখন যখন কুমারীর রুমে ঢুকেছে, সাপ তখন তাকে ছোবল দিতে উদ্যত হলো। কবিরাজ তখন সাপকে বলল, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, তবে আমি সম্পদের লোভে আসিনি, তোমাকে শুধু একটি কথা বলতে এসেছি। সাপ বলল, ঠিক আছে, তুমি তোমার কথাটা বলো, আর কথাটা বলে তুমি চলে যাও, আমি এবার আর কুমারীর গলা থেকে সরছি না। সে বলল, দেখো, তুমি আমার স্ত্রীর সাথে
ওই কবরে একসাথে ছিলে, আমার স্ত্রীকে তুমি প্রচুর ধন সম্পদ দিয়েছো এবং তিনি তা ভোগ করছেন, তিনি প্রায়শই তোমার কথা ভাবেন এবং তিনি তোমার সাথে দেখা করতে চান। যখনই সাপ ওই কবিরাজের স্ত্রীর কথা শুনলো, তখন সে আর কবিরাজের সাথে কোনো কথাই বললো না, কুমারীর গলা থেকে নেমে একেবারে প্রাণপণে পলায়ন করলো। সবাই ধন্য ধন্য করতে লাগলো যে কি মহান কবিরাজ। তো স্ত্রীর গুণে এই ব্যক্তি শেষ পর্যন্ত কবিরাজ হয়েছিলেন, না স্ত্রীর দোষে, না নিজের ভাগ্যে তিনি এই এত ধন সম্পদ আর খ্যাতির মালিক হয়েছিলেন, সেটা বোঝা খুবই দুষ্কর। কিন্তু মুস্তফা আলীর লেখা গল্পটা চমৎকার, এটা আপনাদের মানতেই হবে।